সেলিম খান, আপনি জানেন যে ভারতে ওয়াকফ বিল নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এই বিলটি নিয়ে যে বিতর্কের কথাগুলো শোনা যাচ্ছে, সেই বিতর্ক আসলে কি, কোন কোন বিষয়গুলো নিয়ে বিতর্ক উঠছে, এবং ভারতীয় যে মুসলিমরা আছেন তারা এই বিলটির বিপক্ষে কেন অবস্থান নিয়েছেন? হ্যাঁ, একটা আপনি জিনিস বলেছেন যে ওয়াকফ বিল নতুন করে একটা সংশোধিত বিল, কারণ এই যে মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তির বিল কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে আইন করা আছে। এই আইন করার কারণে কিন্তু মানে নতুন কোনো কিছু না, প্রতিবারই এটা সংশোধিত হয়েছে। এবারও যে 2025-এর এপ্রিলে এসে সংশোধিত হলো। এটি আপনার উদ্যোগটা আগেই নেওয়া হয়েছিল, তার মধ্যে আপনার এর মধ্যে লোকসভায় পাশ হলো বিলটি, তারপরে রাজ্যসভায় ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পাশ হয়েছে। পাশ হওয়ার পর বিলটি কিন্তু রাষ্ট্রপতি মুর্মু কিন্তু ইতিমধ্যে সই করেছেন, ফলে এখন আর এটি আর বিল আকারে নেই, এটি এখন ভারতে আইনে পরিণত হয়েছে। এখন এই নতুন আইনে কোথায় কোথায় অভিযোগ বা কোথায় কোথায় মানে বিতর্কটা সৃষ্টি করলো কেন? হ্যাঁ, ভারতের রাজনীতিতে একটা বড় ধরনের বিতর্ক বা আলোড়ন তুলেছে, এটা একটা। তো এই বিতর্কের মূল কারণ, আমি যদি ধরুন কোনো মাদ্রাজ থেকে প্রকাশিত দ্য হিন্দু পত্রিকার কয়েকটি পয়েন্ট তুলে ধরি যে এই মূল বিলের আপত্তির জায়গা কোনগুলো ছিল, তার মধ্যে একটা ছিল যে ওয়াকফ বোর্ড আছে ভারতে, প্রায় 32টা বোর্ড আছে, একটা সেন্ট্রাল আর বিভিন্ন রাজ্যে রাজ্যে ওয়াকফ বোর্ড, এবং ওয়াকফ বোর্ডের মধ্যে কিন্তু শিয়া সুন্নি সবার বোর্ড আছে। তো এই ওয়াকফ বোর্ডের মধ্যে যে সদস্যরা থাকবেন তাতে অমুসলিমদের এর অন্তর্ভুক্ত করতে হবে। এইটাতে একটা বিরাট আপত্তি যে অমুসলিমদের কেন সংখ্যা তাদেরকে নিতে হবে কেন? কারণ ভারতের সব ধর্মেরই নিজস্ব একটা স্বকীয়তা বজায় রেখে চলার অধিকার কিন্তু ভারতের সংবিধানই তাদেরকে দিয়েছে। যেরকম ধরেন যে প্রত্যেক রাজ্যে রাজ্যে হিন্দু টেম্পল বোর্ড আছে, তারপরে দেবত্ব সম্পত্তি বিষয় আছে, শিখদেরও এরকম ব্যবস্থা আছে। সেখানে কিন্তু কোনো জায়গায় কোনো মানে অহিন্দু বা শিখ নন এমন কাউকে কিন্তু তাদের বোর্ডের মধ্যে রাখা হয় না। তাহলে হঠাৎ করে কি এমন হলো যে ওয়াকফ বোর্ডের সদস্যদের মধ্যে অমুসলিম সদস্যদের রাখতে হবে? এটি একটি বিতর্ক। দ্বিতীয় বিতর্ক হচ্ছে যে ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি সেটা সার্ভে করা যাবে। সার্ভে করলে যেটা হবে, যদি কোনো বিতর্ক তৈরি হয় তাহলে এই বিতর্ক সমাধানটা কিন্তু সরকারের পক্ষ থেকেই শেষ পর্যন্ত আসবে এবং এটা সরকারের পক্ষেই যাবে। আপনি ধরেন যে ওয়াকফ বোর্ডের কী আছে, ওয়াকফ বোর্ডের মূল সম্পত্তি কিন্তু সবচেয়ে বড় হচ্ছে মসজিদের সংখ্যা কিন্তু ভারতবর্ষের যত মসজিদ অধিকাংশই প্রায় ওয়াকফ বোর্ডের সম্পত্তি। কবরস্থান যেগুলো শত শত বছর ধরে এসে মসজিদ, কবরস্থান, তারপরে ধরেন আপনার এই এতিমখানা হতে পারে, মাদ্রাসা হতে পারে, এর মধ্যে বিভিন্ন জায়গায় বড় বড় শহরগুলোতে মানে গুরুত্বপূর্ণ স্থানে বড় ভবন হতে পারে। আর আছে যে বিপুল পরিমাণ ফসলি জমি। আপনার বলা হয় যে এই মানে ভারতীয় সশস্ত্র বাহিনী এবং ভারতের রেলওয়ের পরে সবচেয়ে বেশি পরিমাণ জমি আছে হচ্ছে ভারতের এই যে ওয়াকফ বোর্ডের হাতে, যার পরিমাণ প্রায় 9.5 লাখ একর। তারপরে কি বিপুল পরিমাণ জমি মানে ওয়াকফ বোর্ডের হাতে আছে। তো এইটা যে সার্ভে করা যায়, সার্ভে করলে আপনার বিভিন্ন সময় যদি ডিসপিউট মনে হয়, সরকার বা যারা পরিচালনায় থাকবেন তারা মনে করবেন যে এই সার্ভেতে না, এটা ওয়াকফ বোর্ডের ওয়াকফের সম্পত্তি না, সুতরাং তারা ওটাকে অবমুক্ত করতে পারবেন। 3 নম্বর একটা হচ্ছে যে ওয়াকফ বোর্ডের যাবতীয় সম্পত্তি সবগুলো একটা নির্দিষ্ট পোর্টালে নিবন্ধিত থাকবে। এই নিবন্ধিত পোর্টালের ক্ষেত্রে এক্ষেত্রেও যেটা ভারতীয় পার্লামেন্টে আলোচনার সময় আপনার বিভিন্ন এমপি বিষয়টি তুলেছেন যে ভারতের সব জমি ইতিমধ্যেই নিবন্ধিত, ফলে প্রত্যেকটা জমির চরিত্র কিন্তু ওখানেই নির্ধারণ করা আছে যে এটা ব্যক্তি জমি না ওয়াকফ সম্পত্তি না দেবত্ব সম্পত্তি না কোন সম্পত্তি, এটা ইতিমধ্যেই নির্ধারণ করা আছে। তাহলে আবার নতুন করে কেন এটা লাগবে? চতুর্থ হচ্ছে যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এই যে ওয়াকফ বোর্ডের দেখলেন যে বিপুল পরিমাণ সম্পদ, প্রায় 9.5 লাখ একর শুধু ফসলি জমি, এর বাইরে তো আরও অন্যান্য সম্পদ আছে। বলা হচ্ছে যদি 12 বছর যদি দখলে না থাকে তাহলে এইটা ওয়াকফ বোর্ড আর দাবি করতে পারবে না, এরকম একটা প্রভিশন সেখানে যুক্ত করা হয়েছে। আবার একটা বলা হয়েছে যে মালিকানা ও উদ্ভূত বিতর্ক নিরসনে আদালতের অধিকার কিন্তু আরও বাড়ানো হবে। ফলে এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটা বিপুল বিতর্ক
ভারতে তৈরি হয়েছে। এখন আপনি যে দ্বিতীয় প্রশ্নটি করছিলেন যে এটা নিয়ে এত মুসলমানদের মাথা ব্যথা কেন, প্রথম জিনিস হচ্ছে যে কোনো জিনিস সংস্কার করাটা খুব মানে যুগোপযোগী করাটা বিষয়ে আপত্তি থাকার কথা না, কিন্তু যদি আপনি দেখেন যে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে কিছু ঘটনা ঘটেছে, বিশেষত নরেন্দ্র মোদী দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরে, তার মধ্যে একটা হচ্ছে যে সিটিজেনশিপ বিলে সেখানে কিন্তু প্রতিবেশী দেশগুলো থেকে সব ধর্মের মানুষকে ভারতে গেলে তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে মুসলমানদের কিন্তু খুব জেনে বুঝে বাদ দেওয়া হয়েছে। এটি একটি যেটা প্রতিবাদে কিন্তু ভারতের মুসলমানরা কিন্তু তীব্র ভাষায় প্রতিবাদ করেছিলেন যে পার্টিকুলার একটা ধর্মের লোককে কেন বাদ দেওয়া হবে, দিলে সবাই বাদ, না দিলে সবাই থাকবে। দ্বিতীয় যদি আর একটা বলি, সেটা হচ্ছে যে জম্মু কাশ্মীর রাজ্যের যে মর্যাদা ছিল 370 ধারা, সেই 70 ধারার বিশেষ মর্যাদা বিলোপ করা হয়েছিল। আপনি জানেন ভারতবর্ষে একমাত্র মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য ছিল হচ্ছে জম্মু আর কাশ্মীর। এই জম্মু কাশ্মীরের এই যে 370 ধারার বিশেষ সুবিধা, সেটা রহিত করার পেছনেও কিন্তু একটা ধর্মীয় মানে কি বলবো কারণ এর পেছনে দায়ী ছিল। তৃতীয় যদি বলি যে রাম মন্দির যেখানে তৈরি করা হলো, সেটা ছিল হচ্ছে বাবরি মসজিদ সেই 1992 সালের 6 ডিসেম্বর ভাঙা হয়েছে, তারপর অনেক মামলা মোকদ্দমা চলেছে। তো বাবরি মসজিদের পরে সেইটা পরবর্তীতে রাম মন্দির, সেখানে বিশাল পরিমাণ অর্থ ব্যয় করে রাম মন্দির তৈরি করা হলো। তো এই ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটনা ঘটার পরে নানা ধরনের মব লিঞ্চিং হয়েছে, এর মধ্যে যেমন গণপিটুনির শিকার হয়েছে গরিব মুসলমান, দলিত, এরা নানাভাবে হয়রানির শিকার হয়েছে। ফলে মুসলমানদের অবস্থা ভারতবর্ষ হয়েছে অনেকটা ঘর পড়া গরুর মতো, যে কারণে এই যে নতুন ওয়াকফ বোর্ডের বিষয়ে যে সংশোধিত আইনটা আনা হলো, এতে হয়তো অনেক কিছুই হয়তো ভালো আছে, কিন্তু আপনি একটা বিশাল কমিউনিটি, বিশাল সম্প্রদায়কে, বিশাল ধর্মীয় জনগোষ্ঠীকে আপনি আস্থায় না নিয়ে তাদেরকে আপনি তাদের পুরো বিষয়টাকে চেঞ্জ করে দিলেন শুধুমাত্র আপনার সংখ্যাগরিষ্ঠতার জোরে। আপনি যদি মানে বিষয়টা দেখেন যে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা থাকলে কি হয়, তাহলে সব কাজগুলোই হলো কিন্তু সংখ্যাগরিষ্ঠ। এখানে সমাজে কিন্তু একটা মতৈক্য তৈরি করার কোনো চেষ্টা হয়নি।